শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। সংসদ অধিবেশনে যোগ দিতে তাকে অন্তর্বর্তী জামিন দেন সুন্দরগঞ্জের আমলি আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ। ৩ সপ্তাহ কারাগারে কাটানো এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগার থেকে মুক্তি পান রোববার দুপুরে। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে সমর্থকেরা। যে গাড়ি থেকে সৌরভকে গুলি করার অভিযোগ রয়েছে, সেই লাল রঙের পাজেরোতে চড়েই কারাগার এলাকা ছেড়ে যান লিটন। এর আগে সকালে সৌরভ হত্যা চেষ্টা মামলায় এমপি লিটনের অন্তর্বর্তীকালীন জামিন দেন সুন্দরগঞ্জের আমলি আদালত। সুন্দরগঞ্জের ভাঙচুরের আরও একটি মামলায় আগেই তিনি জামিন পেয়েছিলেন। আদালত জামিনের শুনানি হয়েছে আদালতে এবং সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত এমপি লিটন সাহেবকে অন্তর্বর্তীকালীন জামিনের বিবেচনা করেছেন, আদেশ দিয়েছেন। শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় এর আগে 3 বার লিটনের জামিন আবেদন নাকচ করেন আদালত। রোববারের জামিন আদেশের পর নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কা জানিয়েছেন সৌরভের পরিবার। এমপি তো 24 দিন জেলত ছিল, এখন যা হওয়ার ও শরম পায় গেছি। এখন ভবিষ্যতের জন্য আমার বাচ্চাটার উপর, আমার পরিবারের উপর কোনো যেন এমপি আকর্ষণ না থাকে আমাদের উপর। গত 14 অক্টোবর লিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সুন্দরগঞ্জের আদালত তাকে কারাগারে পাঠান। 2 অক্টোবর সুন্দরগঞ্জ বামুনডাঙ্গা সড়কে সংসদ সদস্য লিটনের গুলিতে শিশু সৌরভ আহত হয় বলে অভিযোগ ওঠে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার তানজিব, জর্জ অরওয়েলের বিখ্যাত একটি আছে অ্যানিম্যাল ফার্ম, আপনি নিশ্চয়ই জানেন। সেখানে উনি বলছিলেন যে সবাই ইকুয়াল নয়, কেউ কেউ আসলে একটু মোর ইকুয়াল। একজন সংসদ সদস্যের ক্ষেত্রে সেটা আরও বেশি সত্য কিনা, যে তার জামিন তাকে সংসদে যাওয়ার জন্য, যিনি একজন শিশুকে গুলি করে দেন সকালবেলা, তাকে সংসদে যাওয়ার জন্য জামিন দিতে হবে, এবং সেটিকে আপনি কতটা যৌক্তিক আসলে মনে করছেন ব্যারিস্টার তানজিব? ধন্যবাদ। আমি সংসদের কিংবা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যে জামিনের অধিকার, সে বিষয়ে আসার আগে আমাদের সংবিধানে যে জামিন বিষয়ক যে ধারাটা আছে, কিংবা আমাদের সাধারণ জুরিসপ্রুডেন্সে আপনার যেসব বিবেচনায় জামিন দেওয়া হয় সেই বিষয়টা একটু ভেঙে নিই। সেটা হচ্ছে যে সরকার তো সবসময় কাউকে যদি গ্রেপ্তার করে, তাহলে কোর্টের নিয়মই হচ্ছে আসলে জামিনটা দেয়া। জামিন একজন ব্যক্তি হচ্ছে মানুষের কাউকে যদি আপনি জেলে দেন এবং বিফোর ট্রায়াল তাকে যে জেলে রাখা হয়, সেটা কিন্তু তার যে মৌলিক অধিকার, চলাফেরার যে মৌলিক অধিকার, স্বাধীনতা, সেটা খর্ব করা হয়। তো সেই জন্য প্রিন্সিপাল অনুযায়ী সবাই জামিন পাওয়ার যোগ্য, যদি না 2টা কন্ডিশনের একটা হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে একজন একিউজকে, একজন অভিযুক্ত ব্যক্তিকে জামিন রিফিউজ করা যাবে যদি এরকম আশঙ্কা থাকে যে জামিন পেলে সে পালিয়ে যাবে, অথবা তাকে জামিন দেওয়া হলে সে বিচার কার্য কোনোভাবে ব্যাহত করতে পারে। তো এই দুটো, আমি আপনার অনুমতি নিয়ে এই থিওরিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন কেন বাতিল করা হলো, এই থিওরির মধ্যে কোনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে আসলে? মির্জা ফখরুলের বিষয়টা একটু বলে নিই। সেটা হচ্ছে যে মির্জা ফখরুলের রিসেন্টলি যে জামিন আদেশটা বাতিল করা হয়েছিল, সেটা হচ্ছে যে কোর্ট মনে করেছে যেই শর্তে তাকে, যেই সার্কামস্টেন্সের প্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হয়েছিল, সেই সার্কামস্টেন্স এই মুহূর্তে নাই। ওনাকে আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন ওনাকে প্রথমেই যে জামিনটা দেওয়া হয়েছিল সেটা ছিল, তিনি বলছিলেন যে আমি অসুস্থ এবং আমার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তো ওনাকে শুধুমাত্র চিকিৎসা নেওয়ার জন্য জামিনটা দেওয়া হয়েছিল। তো যখন দেখা গেল যে উনি জামিনে বের হওয়ার পরে যেই রোগের কথা বলে, চিকিৎসার কথা বলে উনি জামিন চেয়েছিলেন, প্রকৃতপক্ষে দেখা গেছে যে উনি ওই চিকিৎসা নেওয়ার পরেও এবং বিদেশে যাওয়ার কথা বলেও 2 বার উনি টাইমটা এক্সটেনশন নিয়েছেন। তখন টাইমটা এক্সটেনশন নেওয়ার সময় তিনি যে যুক্তিটা দেখিয়েছিলেন, কোর্টের কাছে মনে হয়েছে এই যুক্তিটা আসলে গ্রহণযোগ্য নয়। এই কারণে ওনার জামিনটা বাতিল করে কোর্ট আবার সারেন্ডার করার জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে বিদেশে চিকিৎসা করার জন্য জামিন নেওয়া যাবে আসলে, এটা একটা জামিনের শর্ত হতে পারে যে আমি চিকিৎসাটা বিদেশে করাবো? এখন এটা একসময় ছিল না, বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হাই প্রোফাইল অ্যাকিউজ যারা আছেন তারা এটাকে ব্যবহার করছেন। আপনি যদি দেখেন, ফর এক্সাম্পল তারেক রহমান যে বিদেশে আছেন গত কয়েক বছর ধরে, উনি প্রথমে যখন জামিনটা নেয় তখন কিন্তু জামিনটা নিয়েছিলেন বিদেশের চিকিৎসার জন্য, এবং উনি বলে না, এরকম অনেকেই জামিন বিদেশের চিকিৎসার জন্য জামিন নিয়েছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে চিকিৎসার জন্য জামিন নিয়ে বিদেশে চলে যাওয়া যাবে, বাংলাদেশে থাকলে তাকে
আমরা এমপি লিটনের কথা শুনছিলাম, ব্যারিস্টার তানজিব, এমপি লিটনকে জামিনে মুক্ত করার ক্ষেত্রে মানে সংসদে যোগদানের সুযোগ দিতে যে আদেশটা দেওয়া হলো, এটি কতটা যৌক্তিক? এই বিষয়টা কিন্তু সংবিধানেই আছে, আমাদের সংবিধানে যেটা বলা আছে যে কোনো এমপি যদি আপনার এরকম অন্তরীণ থাকেন তাহলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি জামিন চাইতে পারেন এবং কোর্ট সেটা জামিন দিতে পারে। আপনি জর্জ ওয়েলের যে অ্যানিমাল ফার্মের যে কথাটা বলছিলেন, সামওয়ান ইজ মোর ইকুয়াল দ্যান দ্য আদার্স, এভরিবডি ইজ ইকুয়াল বিফোর দ্য ল বাট সামওয়ান ইজ মোর ইকুয়াল দ্যান দ্য আদার্স। কিন্তু ব্যারিস্টার তানজিব, আপনি কি মনে আছে যে 1991 থেকে 96 সাল পর্যন্ত হুসেন মোহাম্মদ এরশাদ সংসদ সদস্য ছিলেন এবং তাকে একদিনের জন্য জামিন দেওয়া হয় নাই আসলে সংসদে যোগ দিতে? ওইটা আমি জানি, এবং ওই বিবেচনায় আপনি যদি দেখেন যে দুইজনের ক্ষেত্রে যে অভিযোগের যে ইয়াটা আছে সেটা একটু ভিন্নতা আছে। আপনার এই সংসদের ক্ষেত্রে যে যাকে জামিন দেয়া হলো তার ক্ষেত্রে আপনার অভিযোগটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, বাট আপনি যদি মানে তার কর্মটা দেখেন, আমি কোনোভাবে তার কর্মটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না, কিন্তু নেচার ওয়াইজ আপনার তখনকার যে হোসেন মোহাম্মদ এরশাদকে জামিন দেওয়া হয় না সংসদ অধিবেশন যোগ দেওয়ার জন্য, সেটা মূলত ছিল তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো ছিল মোরাল টার্পিটিউডের অভিযোগ। তার মানে হচ্ছে যে উনি ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে বিশাল সম্পদের পাহাড় গড়েছেন এবং তিনি জামিন পেয়ে সংসদে আসতে পারে সংসদকে কলুষিত করতে পারে, ধরনের একটা ফিলিং ছিল। ব্যারিস্টার তানজিব, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে মানে নিক্তিতে মাপছেন আসলে কোনটা কিরকম অপরাধ, সেটা নিয়ে নিশ্চয়ই আমার আরো শুনতে হবে, আমাকে খুব কৌতূহলী করে তুলছে। আমি একটু অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে যাই। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় 25 দিন কারাগারে কাটাতে হয়েছে একজন এমপিকে, এবং উনার আইনজীবীরা বলছেন যে আসলে ওই গুলিটি কোনোভাবেই ওই শিশুকে করা হয়নি, সেটি এমপি সাহেবও করেননি, সেটি একটি দুর্ঘটনা এবং এটি প্রচারণা মাত্র। তারপরেও সেই এমপি সাহেবকে 25 দিন কারাগারে থাকতে হয়েছে, 3 বার তার জামিন বাতিল হয়েছে। আপনি কি তারপরেও বলবেন যে দেশে আইনের শাসনের কোনো অভাব আছে? যিনি আইন বানাচ্ছেন তাকে 25 দিন কারাগারে থাকতে হচ্ছে, মামলাটি তুলে নেওয়া হয়নি, মানে মামলাটি চলছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, এটা তো বিরাট বড় ব্যাপার। 25 দিন ওনার মতন একজন সংসদ সদস্য 9 বছরের একটা শিশুকে, যিনি নাকি ঠান্ডা মাথায় পায়ে গুলি করেছেন দিনে দুপুরে ভোরবেলা শুনেছি, তো ওনাকে 25 দিন যেভাবে আপনি বললেন লম্বা টান দিয়ে 25 দিন, আর অন্যদিকে 6 বারের এমপি, সাবেক মন্ত্রী, অনেক আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, প্রায় 22,000 মামলা দিয়ে 4 লক্ষের বেশি প্রতিপক্ষের মানুষজনকে ঘায়েল করবার জন্য যে তাদের ঘরছাড়া করেছে, এটা বোধহয় জাস্টিফাইড। তাহলে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, আমি একটা জিনিস শুধু জানতে চাচ্ছি আপনার কাছে, যে এমপি লিটন ওই শিশুকে গুলি করেছেন, তার আইনজীবীরা আপনাদের একজন কলিগ, উনি হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলেছেন যে এমপি লিটন সেই গুলি করেন নাই এবং তার কোনো চাক্ষুষ সাক্ষীও নাই, ব্যাপারটি প্রচারণা মাত্র এবং দুর্ঘটনা মাত্র। আমরা কি ধরে নিতে পারি যে আসলে একজন এমপি একটি 9 বছরের শিশুকে আসলে গুলি করবেন তার জায়গায় ওটাই, মানে বা তিনি আগে এরকম গুলি করেছেন? একজন অ্যাডভোকেট যখন আমরা এফিডেভিট করি, এটা সম্পূর্ণ আমাদের জ্ঞানে সত্যি হিসাবে না থাকলে, প্রথম কথা শুধু উকিল নয়, কোনো মানুষেরই মিথ্যা কোনো জিনিস এফিডেভিট করে কোর্টে জমা দেওয়া উচিত নয়। আমি জানি না ওই উকিল সাহেব যে আইনজীবীর কথা বলছেন, উনি সেই সৌরভ যখন গুলিবিদ্ধ হয় সেখানে উপস্থিত ছিলেন কিনা। আমি জানি না একজন ভিকটিম, এই 9 বছরের শিশু ভিকটিম কিংবা তার পরিবারের সদস্যদের চাইতে কেবলমাত্র উনি সংসদ সদস্য, এই জন্য ওনার বেলায় বিচার করা যাবে না, আইন প্রয়োগ হবে না। উনি এখন এক্সিকিউটিভ, আমরা যে বলি নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে কতটা আলাদা। এই নিম্ন আদালতের এইরকম ঘটনাগুলো যখন আমরা দেখি, কারণ উচ্চ আদালতে তো এই এমপি সাহেব এসছিলেন আগাম জামিনের জন্য, ওনাকে তো আগাম জামিন দেয়নি হাইকোর্ট, একটা
ডিরেকশন দিয়ে দিয়েছিলেন। কিন্তু অ্যাডভোকেট ফাইমা নাসরিন, আমার একটি বিষয় জানতে কৌতূহল হচ্ছে, যেমন আপনি বললেন যে 6 বার এমপি ছিলেন, অনেকবার মন্ত্রী ছিলেন, এরকম লোকও কারাগারে আছেন আপনাদের দলের শীর্ষ নেতাদের মধ্যে, কিন্তু হরতাল অবরোধের মতো কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ কারাগারে আছেন, একথা ঠিক, কিন্তু বিএনপি থেকে বলা হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ড তাদের পক্ষে কখনোই করা সম্ভব না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছিলাম, আমি আরো অনেকের কথা আপনি বলতেই পারেন, কিন্তু যানবাহনে পেট্রোল বোমা, কিন্তু অ্যাডভোকেট ফাইমা নাসরিন, যানবাহনে পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগের করা এবং ভাঙচুরের দায় কি শুধু তৃণমূলের কর্মীরাই নিবে, নেতারা কেউ নেবেন না এই দায়িত্ব? এখন আপনি কি বিশ্বাস করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একটি বাসের মধ্যে ককটেল ছুঁড়ে মেরেছে? কিন্তু আমার এই বিশ্বাস আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি না বলেন, যে আমার এই বিশ্বাস আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলতেন যে কোনোভাবেই বাসের ককটেল আগুন দেওয়া যাবে না, তাহলে কেউ দিত না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই কর্তৃত্ব আছে। ফখরুল ইসলাম আলমগীর, আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, এরকম কথা কি কেউ বলতে পারবেন? কেউ কি শুনেছেন যে অমুক বাসে আগুন দিতে হবে? এই কথা কি কেউ বলেছে? আমাদের কোন দলের কোন নেতা কেউ কি বলেছে? যাদেরকে আজকে 7 বারের মতন, এইবার নিয়ে 7 বার একটি টেলিফোন কথোপকথনের কথা শোনা যায় যে, বা উনি কর্মকর্তাদের সামনে সরাসরি বলছেন যে এরকম করলে আন্দোলন হবে না, আপনাকে সেখানে যেতে হবে, টেলিফোনগুলো আছে। একটা জিনিস হচ্ছে কি, একটি ঘটনা সাজিয়ে সেটার মধ্যে কাউকে জড়িত করা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, একটা ঘটনা যেটা ঘটেছে এটা স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে সেখানে যদি কারো নাম আসে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে আইনের, সেটা হচ্ছে কি পাবলিক পারসেপশন। যেমন আপনি নিজেও জানেন, এম কে আনোয়ার সাহেব কিংবা শওকত মাহমুদ সাহেব কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়দের মতন মানুষ যারা এত শ্রদ্ধাভাজন, এত সিনিয়র রাজনীতিবিদ, কেবল রাজনীতি করবার জন্যেই, রাজনীতির অপরাধেই তাদেরকে আজকে 1 বার 2 বার 4 বার 5 বার 7 বার 10 বার যদি বিভিন্ন মেয়াদে, স্পষ্ট বলছেন যে আসলে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ দ্বারা অনেকখানি প্রভাবিত। আপনি কি এই কথাই বলতে চাচ্ছেন যে নির্বাহী বিভাগ? কথা বলতে চাচ্ছি আমি যে আমার সহকর্মী তানজিব উনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় কি ওই সৎমাদের কতগুলো ব্যাপার থাকে না, যা আমার বেলায় একরকম, আরেকজনের বেলায় ওনার ওই যুক্তিটা এত খোড়া যে এটা মনে হচ্ছে আমি জেনে শুনে বুঝে জ্ঞান পাপী যাদেরকে আমরা ছোট করে বলি। অ্যাডভোকেট ফাইমা নাসরিন, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার তানজিব, আপনি অ্যাডভোকেট ফাইমা নাসরিনকে শুনছিলেন। আমি শুধু আরেকটা জিনিস লিটন সাহেবের ক্ষেত্রে দেখলাম, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়েছে, তাদের সমর্থকরা বরণ করেছে। কারণ কি আসলে ফুলের মালা দিয়ে কেন বরণ করতে হবে তাদের? মানে তারা কি, ধরে নিলাম তিনি ওই শিশুটিকে গুলি করেন নাই, কিন্তু উনি পালিয়েছিলেন শিশুটি গুলি করার পরে 13 দিন, তারপরে হাইকোর্টে এসেছেন এবং তিনি বলেছেন যে তিনি এলাকায়, মানে তিনি ভালো কাজটি কি করলেন যে তাকে ফুলের মালা দিয়ে আসলে বরণ করে নিতে হবে? আসলে ফুলের মালা দিয়ে বরণ করার বিষয়টা, এটা আমাদের এখন একটা আপনার রাজনীতির সংস্কৃতি হয়ে গেছে, যে নেতাদেরকে যখনই কারাগার থেকে আসবেন, তারা যে অভিযোগে ওনারা কারাগারে যাক না কেন, নেতাদেরকে তার কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে। আমি ওইটাকে খুব একটা সিগনিফিকেন্ট হিসেবে দেখি না। আবার আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, অ্যাডভোকেট ফাইমা নাসরিন কিন্তু তার সবিরোধী কথাই বললেন। একবার বললেন যে হাইকোর্ট থেকে ওনাকে অ্যান্টিসিপেটরি বেল রিফিউজ করা হয়েছে, নাকচ করা হয়েছে। তার মানে উনি এটাকে দেখছেন যে এখানে সরকার কোনো ধরনের ইনফ্লুয়েন্স করে নাই। আবার যে উনি আপনার সংসদে অধিবেশনে যোগ দেওয়ার জন্য জামিন পেলেন, তখনই তার মনে হলো যে উনি এখানে সরকার ইনফ্লুয়েন্স করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যখনই একটা বিষয় আপনার পক্ষে যাবে কিংবা বিপক্ষে যাবে। ব্যারিস্টার তানজিব, এটা কি আসলে সবিরোধী হলো? হাইকোর্ট মেবি এরকম হতে পারে যে হাইকোর্ট স্বাধীন, এরকম হতে পারে যে ট্রায়াল কোর্টে অনেক বেশি প্রভাব বিস্তার করা সম্ভব, বা এমন হতে পারে যে হাইকোর্টেও অ্যাটর্নি জেনারেল যেহেতু এমপি লিটনের বিপক্ষে সাবমিশন দিয়েছেন নিজে, সেহেতু হাইকোর্টে তার জামিনটি আসলে রাখা হয়নি, এমনও তো হতে পারে। না, ব্যাপারটা আসলে সেরকম না। জিনিসটা হচ্ছে যে এখন হাইকোর্ট ইন জেনারেল, এখন নতুন চিফ জাস্টিস আসার পর থেকে অ্যান্টিসিপেটরি বেল জিনিসটাকে ডিসকারেজ করা হচ্ছে। এটা শুধুমাত্র এমপি লিটনের ক্ষেত্রে না, এরকম এখন আগে যেরকম দেখা যেত, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে হাইকোর্টের বারান্দাতে লোকারণ্য হয়ে যেত, সারা বাংলাদেশ থেকে সবাই এসে অ্যান্টিসিপেটরি বেল জন্য প্রেয়ার করতেন। কিন্তু এখন কিন্তু সেই প্র্যাকটিসটাই উঠে গেছে। নতুন চিফ জাস্টিস
দায়িত্ব নেওয়ার পর যে জিনিসটা উনি এমফাসাইজ করছেন সেটা হচ্ছে যে কথায় কথায় হাইকোর্টে আসাটা আদৌ কাম্য নয়, কারণ এটাই যদি হয়ে থাকে- তানজিব, আমাদের আমরা বুঝতে পারছি, তবে আমরা আশা করব যে আইন আসলে সবার জন্য সমানই হবে। যেমনটি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন বলছিলেন যে আপনিও নিশ্চয়ই সবাইকে সমান চোখেই দেখবেন আইনের ইয়েতে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, তানজিব, আপনাদের অনেক ধন্যবাদ। স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।